জনাব সালাউদ্দিন সাহেব বললেন, উনি মানে স্বীকার করলেন একটা সংসদের মধ্যে দাঁড়িয়ে উনি ওনার ভণ্ডামি, উনি ওনার হিপোক্রেসিকে জাতির সামনে প্রকাশ করছেন যে আমরা স্বীকার করে নিচ্ছি যে নির্বাচন যেন কোনোভাবেই পিছানো না হয়, সেজন্য আমরা একরকমের পরিছি মুঘলের হাতে, খানা খেতে হবে একসাথে। এইভাবে হচ্ছে আমরা নির্বাচনটাকে মেনে নিয়েছি এবং সংস্কার ওই সময় আপনারা যা বলেছেন সেটাকে আমরা মেনে নিয়েছি। এখন যেহেতু আমরা নির্বাচিত হয়ে গিয়েছি, এখন আর মানুষকে, পিপলকে কেয়ার করার আমাদের কোনো সময় নাই। তো সেজন্য আমার কাছে মনে হচ্ছে যে গভর্নমেন্ট যেইভাবে যাচ্ছে এটা খুব সুখকর এবং দীর্ঘমেয়াদী কোনো ইতিবাচক প্রভাব রাখবে বলে আমার মনে হয় না। এবং আমাদের প্রত্যেকটা সিটিজেন বিট্রেড ফিল করছে, চিটেড ফিল করছে এবং প্রতিষ্ঠানগুলো বিট্রেড ফিল করছে। কারণ আপনি বলেছেন এবং নির্বাচন হওয়ার জন্য ওনারা তখন যা বলেছে সেটা মেনে নিয়েছে, মানে যা বলেছে সেটা মেনে নিয়েছে, শুধুমাত্র নির্বাচনটা যেন হয়ে যায়। এবং এটা এক ধরনের দামি স্ট্রংলি করা উচিত, সেটা হচ্ছে ট্যাক্স অটোমেশন অথবা ভ্যাট অটোমেশনের বিষয়টা। আপনি দেখবেন কিছুক্ষণ আগে উনি একটা ডেটা দিয়েছেন, আরজিএসসির একটা হচ্ছে রিসেন্ট একটা রিসার্চ আছে, সেখানে 1,28,00,000 টিআইএনধারী আছে, 1,28,00,000, কিন্তু আয়কর রিটার্ন জমা দিছে 5.5 লাখের মতো, মানে এটা 5%ও না। আবার আমাদের রেজিস্টার্ড বিজনেস প্রতিষ্ঠান আমাদের প্রায় 1 কোটির উপরে আছে, সেখানে দেখা যায় বছরে 5 লাখ 7 লাখ হচ্ছে আয়কর রিটার্ন দেয়। এটা দেওয়ার কারণও আছে, আপনি যখন আয়কর রিটার্নের যেই ধরনের বর্তমানে যে ট্রেডিশনাল পদ্ধতি, এই ট্রেডিশনাল পদ্ধতিতে দেখা যায় আপনার পেপার কমপ্লায়েন্সের অনেক জটিলতা। এবং কিছুদিন আগে একজন বিজনেসম্যান বলছিলেন এনবিআর যেটা রয়েছে এটা বেসিক্যালি হচ্ছে এখন ন্যাশনাল ব্যুরোক্রেটিক রিপ্রেশনের একটা বলা যায় এনবিআর স্ট্যান্ড ফর। তো দেখা যায় ট্যাক্স ফাইল জমা দেওয়ার ক্ষেত্রে যে ধরনের জটিলতা, এই জটিলতা যদি আমরা অটোমেশন করে দিতে পারি, পেপারলেস করে দিতে পারি, অথবা এনআইডি কার্ডের সাথে যদি আমরা ইন্টিগ্রেটেড করে দিতে পারি, তাহলে এক কার্ডে অল সার্ভিস হচ্ছে আমাদের হয়ে যায়। এবং আন্ডার টেবিল যেই ধরনের কম্প্রোমাইজ আছে বা আন্ডার টেবিল যেই ধরনের নেগোসিয়েশন হয় সেটাও কিন্তু কমে যায় এবং সেটা অলমোস্ট জিরো হয়ে যায়। সেজন্য আমাদের ক্যাশলেস, পেপারলেস এবং এনআইডি ইন্টিগ্রেটেড ট্যাক্স এবং ভ্যাট অটোমেশন, এখন এটা শুধুমাত্র সময়ের দাবি না, এটা অনেক দেশে, আমি যদি ইউরোপিয়ান অনেক দেশে দেখি এটা অলরেডি অনেক বছর ধরে সেটা প্র্যাকটিসে আছে। আপনি ইংল্যান্ডে যান, ইউএসএতে যান, ইউএসএতে যে ট্যাক্স দিচ্ছে একটা মেশিনকে ট্যাক্স দেয়। ইউএসএ দেখা যায় আপনি যখন একটা ট্যাক্স দিবেন, একটা হচ্ছে আপনি একটা স্ট্রিটে বিভিন্ন কর্নার বুথ থাকে, আপনি ওখানে ট্যাক্স দিচ্ছেন, ওখানে কোনো আপনি কে ট্যাক্স নিয়েছে কোনো ব্যক্তিকেও আপনি কখনো দেখবেন না, আপনার ওই মেশিনের সাথে হচ্ছে আপনার হচ্ছে কমিউনিকেশন হচ্ছে। তো সেখানে আন্ডার টেবিল কোনো ধরনের কম্প্রোমাইজ করার কোনো সুযোগ থাকে না। বাংলাদেশে দেখা যায় এই জিনিসটাকে পেপার ইন্টিগ্রেটেড করে রাখা হয় এবং ব্যাপারটাকে খুব জটিল করে রাখা হয়। সেজন্য যারা ব্যবসায়ী আছে তাদের সুবিধার জন্য এবং আমরা বেশি করে ট্যাক্স এবং ভ্যাট সংগ্রহ করার জন্য আমাদের বর্তমানে ট্যাক্স এবং ভ্যাট অটোমেশনের কোনো বিকল্প নাই। আর দ্বিতীয় যে বিষয়টা, বর্তমানে আমাদের যেই সংকট, আমরা কিছুদিন আগে যেই জাতীয় সংকটের মধ্য দিয়ে গিয়েছি, সেটা হচ্ছে আমাদের ফুয়েল ক্রাইসিস, একই সাথে সাথে আমাদের এনার্জি ক্রাইসিস। এই ফুয়েল এবং এনার্জি ক্রাইসিস এখন দেখা যায় লম্বা লাইন কমে গিয়েছে, এখন লম্বা লাইন নাই। তবে এটা থেকে আশাবাদী হওয়ার কোনো কারণ নাই, কারণ আমাদের ফুয়েল ডিপেন্ডেন্সিটা যদি আমরা দেখি, আমাদের ফুয়েল ডিপেন্ডেন্সিটা ইম্পোর্ট বেসড এবং আমাদের দেখা যায় গ্যাস থেকে আমরা হচ্ছে 43% হচ্ছে আমরা ফুয়েল পাই, এনার্জি পাই। আমরা গ্যাস থেকে সেটা 43% পাই এবং গ্যাসের যেই বেশিরভাগ আমাদের এলএনজি কিন্তু হয় কাতার থেকে। এখন এই কাতারের এলএনজি আমাদের প্রত্যেক দিন প্রায় 4,000 MFCFD হচ্ছে আমাদের গ্যাস লাগে প্রত্যেক দিন, 4,000 মিলিয়ন মিটার কিউবিক ফুট পার ডে। কিন্তু দেখা যায় আমাদের হচ্ছে এই ডোমেস্টিক আমাদের সোর্সিং করতে পারে আমরা 2,000 MFCFD, আমাদের স্টিল 2,000 শর্ট MFCFD। এখন এটাকে আমরা কাতার থেকে আনতে হয় অথবা ওমান থেকে আনতে হয়, ওমানও আবার সেটা কাতার থেকে কিনে। এখন দেখেন আমরা এই যে হেভিলি একটা ইম্পোর্ট ডিপেন্ডেন্ট একটা হচ্ছে আমরা ফুয়েলে গিয়ে আমাদের এনার্জি আমাদের সোর্স করতে হয়। এরপর দেখেন আমাদের প্রায় 21% আমাদের হচ্ছে এনার্জি আমরা সোর্স করি হচ্ছে আপনার থেকে, আপনার এইচএফও থেকে, মানে হেভি ফুয়েল অয়েল যেই জায়গা থেকে আমাদের করতে হয়, আমাদের ডিজেল থেকে করতে হয়। অর্থাৎ এই যে ফার্নেস অয়েল ডিপেন্ডেন্সি আমাদের কখনোই এনার্জি ইন্ডিপেন্ডেন্ট করবে না। তো এনার্জি ইন্ডিপেন্ডেন্ট না হইলে আমাদের যে প্রবলেমটা হবে, দেখা যায় আমাদের এই যে ইন্ডাস্ট্রিয়াল এবং কমার্শিয়াল আমাদের এনার্জি অনেক ক্রাইসিস আছে। ইন্ডাস্ট্রি এবং কমার্শিয়াল এনার্জি ক্রাইসিসের কারণে আমাদের হচ্ছে বিজনেস বার্জিয়ন হচ্ছে না, বিজনেস বাড়ে না।
আমাদের এখানে দেখা যায় প্রচুর পরিমাণ আমাদের লোডশেডিংয়ের কারণে আমাদের বড় বড় প্রতিষ্ঠানগুলো প্রত্যেক বছর ক্রাইসিসের মধ্য দিয়ে যেতে হয়। তো সেজন্য আপনি যদি আমাদের আশেপাশের দেশগুলোতে দেখেন, ইন্ডিয়াতে দেখেন, তারা কিন্তু আপনার এনার্জি সোর্সকে ডাইভার্সিফাই করতে পারছে, এখন রিনিউয়েবলসে চলে গেছে। আমাদের পাকিস্তান দেখবেন, ওরা হচ্ছে আপনার রিনিউয়েবলসে এখন এই যে এখন আছে সেটার ইম্প্যাক্ট কিন্তু পাকিস্তান পড়ে নাই, উরুগুয়েতে পড়ে নাই, কেনিয়াতে পড়ে নাই, কারণ হচ্ছে তারা এখন রিনিউয়েবলসে এখন ডিপেন্ডেন্ট। দেখা যায় তাদের 57%-এরও বেশি হচ্ছে আপনার এনার্জি আপনার হচ্ছে রিনিউয়েবলস থেকে তারা উৎপাদন করতে পারছে, কিন্তু আমাদের রিনিউয়েবলসের উৎপাদন ক্যাপাসিটি হচ্ছে 2.9% মাত্র, জাস্ট 2.9%। এখন আমাদের এই যে লাস্ট আপনি 10-15 বছরে যদি দেখেন, আমাদের নতুন কোনো ধরনের হচ্ছে আমরা ডোমেস্টিক কোনো সোর্সিংই করি নাই রিনিউয়েবলসের জন্য। আমাদের একটার পর একটা পাওয়ার প্ল্যান্ট দিয়ে গেছে, কিন্তু এগুলা থেকে হচ্ছে আমরা সোর্স করতে পারি নাই। তো সেটার জন্য আমরা বলবো যে সুদূর প্রসারে আমাদের পরিকল্পনার ঘাটতি ছিল। আমাদের দিন শেষে আমাদের যেই ইম্পোর্ট বেস যেই আমাদের এনার্জি সোর্সিং করার যে পদ্ধতি বা আমাদের যেই প্রক্রিয়া ডিপেন্ডেন্সি, সেটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে এবং আমাদের দিন শেষে রিনিউয়েবলসে আমাদের যাইতে হবে। আমরা যদি রিনিউয়েবলসে না যাই, আমাদের যে পরিমাণ প্রত্যেক দিন আমাদের এই পিক টাইমে আমাদের 15 গিগাওয়াট বা 15,000-16,000 আমাদের গিগাওয়াট হচ্ছে আমাদের ডিমান্ড, পিক ডিমান্ড। এটা হয়তো উইন্টারে সেটা ফল করে 7-8 গিগাওয়াটে আসে, কিন্তু আমাদের দেখা যায় এইটাও হচ্ছে আমরা নিজেরা হচ্ছে সোর্স করতে পারবো না। আমরা যদি প্রত্যেক বছর এই ধরনের এই যে ক্রাইসিসটা এখন তৈরি হয়েছে, এই ক্রাইসিস কিন্তু এটা মানে ইমিডিয়েট সলিউশন হবে বলে বোধ হচ্ছে না। এটার একটা লং টার্ম একটা ইম্প্যাক্ট ইকোনমির মধ্যে পড়বে এবং এনার্জির মধ্যে পড়বে, এবং দিন শেষে যদি এনার্জি এই পুরা সিস্টেম কলাপস করে, আমার পুরা হচ্ছে বিজনেস কলাপস করবে, আমার হচ্ছে সব কিছু আমার হচ্ছে প্রাইস ইনক্রিজ হবে, এবং দেখা যায় গিয়ে স্থানীয়ভাবে আমাদের যে এসএমই সেক্টর যেটা নিয়ে আমরা আশাবাদী হচ্ছি, ওই জায়গাও কিন্তু একটা বড় ধরনের একটা সংকট সৃষ্টি হবে। সেজন্য আমাদেরকে এখন ডাইভার্সিফিকেশন অফ এনার্জি সোর্স আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আমাদেরকে সিসমিক হচ্ছে সার্ভের মধ্য দিয়ে আমাদের অফশোরে অনশোরে হচ্ছে আমাদের হচ্ছে আমাদের গ্যাসের যেই সংকট, আমরা প্রত্যেক দিন গ্যাসের সংকট সমাধানে আমাদের সিসমিক সার্ভে করা গুরুত্বপূর্ণ। মায়ানমার সেই জায়গায় সফল হয়েছে, সেই জায়গায় সফল হয়েছে। আমাদের যে এফএসআরইউগুলো রয়েছে, আমাদের ল্যান্ড বেসড এফএসআরইউ করা যায় কিনা সেই জায়গায় আমাদের হচ্ছে দৃষ্টি দেওয়া উচিত। এবং ওই দিন জনাব সালাউদ্দিন সাহেব বললেন, উনি মানে স্বীকার করলেন, এটা গভর্নমেন্টের একটা দীনতা, উনি স্বীকার করলেন যে আমরা আসলে যে একরকমের এটা ওনাদের হচ্ছে সংস্কার নির্বাচন হওয়ার জন্য ওনারা তখন যা বলেছে সেটা মেনে নিয়েছে, মানে যা বলেছে সেটা মেনে নিয়েছে, শুধুমাত্র নির্বাচনটা যেন হয়ে যায়। এবং এটা এক ধরনের এর থেকে ভণ্ডামি, মানে উনি একটা সংসদের মধ্যে দাঁড়িয়ে উনি ওনার ভণ্ডামি, উনি ওনার হিপোক্রেসিকে জাতির সামনে প্রকাশ করছেন যে আমরা স্বীকার করে নিচ্ছি যে নির্বাচন যেন কোনোভাবেই পিছানো না হয়, সেজন্য আমরা একরকমের পরিছি মুঘলের হাতে খানা খেতে হবে একসাথে, এইভাবে হচ্ছে আমরা নির্বাচনটাকে মেনে নিয়েছি এবং সংস্কার ওই সময় আপনারা যা বলেছেন সেটাকে আমরা মেনে নিয়েছি। এখন যেহেতু আমরা নির্বাচিত হয়ে গিয়েছি, এখন আর মানুষকে পিপলকে কেয়ার করার আমাদের কোনো সময় নাই। তো সেজন্য আমার কাছে মনে হচ্ছে যে গভর্নমেন্ট যেইভাবে যাচ্ছে এটা খুব সুখকর এবং দীর্ঘমেয়াদী কোনো ইতিবাচক প্রভাব রাখবে বলে আমার মনে হয় না। এবং আমাদের প্রত্যেকটা সিটিজেন বিট্রেড ফিল করছে, চিটেড ফিল করছে, এবং প্রতিষ্ঠানগুলো বিট্রেড ফিল করছে। কারণ আপনি বলেছেন এবং